আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা দৈনন্দিন বিজ্ঞানের এটা সম্ভবত কত নম্বর লেকচার? এটা তো 5 নম্বর লেকচার। দৈনন্দিন বিজ্ঞানের জব প্রস্তুতি 5 নম্বর লেকচারে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। প্রথম অধ্যায়টার নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক ক্রিয়া। এখানে পদার্থের পরিবর্তন, আমরা জানি যে পদার্থের পরিবর্তন সাধারণত দুই রকম। একটা হইলো কি তোমার ক্ষণস্থায়ী, আর একটা হলো স্থায়ী। ক্ষণস্থায়ী বলতে কোনটা? ধরো কোনো একটা পরিবর্তন হইলো, যেমন ধরো একটা, এই যে আমরা কলিং বেল, বাসার সামনে কলিং বেল ইউজ করি। তো কলিং বেলে কি হয়? কলিং বেলে আমরা যখন চাপ দিই, তখন এই ধরো আহ কাঁচা যে লোহাটা থাকে, লোহাটা চুম্বকে পরিণত হয়। আবার যখন ডিসকানেক্টেড হয়ে যায়, তখন আবার কাঁচা লোহা কাঁচা লোহাই হয়ে যায়। হ্যাঁ। তো এটা হলো ক্ষণস্থায়ী। আর স্থায়ী পরিবর্তন হইলো কি, ধরো তুমি যদি ভাত রান্না করো, ভাত রান্না করার পরে যে চাল থেকে ভাত হইলো, তাহলে কি তুমি কি এই যে ভাতটাকে আবার চালে কনভার্ট করতে পারবা? পারবা না। যে জিনিসগুলো, যে পরিবর্তন গুলা পুরো অবস্থায় আবার কি ফেরত আনা সম্ভব নয়, ওটা হলো রাসায়নিক পরিবর্তন। আর যেটাকে তোমার পূর্ব অবস্থায় ফেরত আনা যায়, যেমন তুমি পানিকে যদি আমরা একটু শীতল করি, তাহলে ঠান্ডা করি, তাহলে কি হয়? বরফে কনভার্ট হয়। আবার বরফকে একটু তাপ দিলে আবার পানিতে কনভার্ট হয়। পানিকে তাপ দিলে বাষ্প হবে, বাষ্প হয়তো আবার ঘনীভূত করলে আবার সেই পানি হবে। তো তার মানে কি, যেগুলো এরকম এক অবস্থা থেকে অপর অবস্থায় যাওয়ার পরে আবার পূর্বের অবস্থায় আনা যায়, ওগুলো হলো ভৌত পরিবর্তন। আর যেগুলো আনা যায় না, ওগুলো রাসায়নিক পরিবর্তন। তাহলে এখানে এই জিনিসগুলো মনে রাখতে হবে। তার মানে ভৌত পরিবর্তনে কি হয়? শুধু বাহ্যিক একটা আকার বা অবস্থার পরিবর্তন হয়, কিন্তু নতুন কোনো পদার্থ তৈরি হয় না, এবং পূর্বের অবস্থায় ফেরত আনা সম্ভব হয়। যেমন কি, যে পানিকে ঠান্ডা করলে বরফ, যা বললাম। তারপরে তাপ দিয়ে মোম গলানো, এগুলো হচ্ছে সব ভৌত পরিবর্তন। এখানে সাধারণত ভৌত পরিবর্তন বা রাসায়নিক পরিবর্তনের ডেফিনেশন আসে না, আসে এইরকম এক্সাম্পল গুলা। এই যে তাপ দিয়ে মোম গলানো, এটা কোন ধরনের পরিবর্তন? এটা ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন মানে কি? সম্পূর্ণ নতুন ধর্মে, নতুন ধর্ম বিশিষ্ট কোনো একটা পদার্থ থেকে বস্তুতে পরিণত হয়। যেমন কি, লোহায় মরিচা পড়া, দুধকে ছানায় পরিণত করা। তো ছানা থেকে কি আবার দুধে নিতে পারবা? পারবা না। এই যে দিয়াশলাইয়ের কাঠি জ্বালানো, তো যাই হোক, এগুলো এক্সাম্পল গুলো মনে রাখবা, কোনটা ভৌত পরিবর্তনের এক্সাম্পল, কোনটা রাসায়নিক পরিবর্তনের এক্সাম্পল। বিক্রিয়া তাপের পরিবর্তন, আমরা জানি যে এক রাসায়নিক বিক্রিয়া যখন হয়, তো সেখানে অবশ্যই তাপ উৎপন্ন হয়, আর মানে তাপ লাগবে, মানে তাপের পরিবর্তন হয়। এটা হলে বিক্রিয়া তাপ বলা হয়। ডেল এইচ দ্বারা এটাকে কি বলে, প্রকাশ করে। আর আমরা জানি বিক্রিয়াগুলো এরকম, তাপ উৎপন্ন হবে না তাপ আরো লাগবে, এটার উপর ভিত্তি করে দুই রকম নাম। একটা হলো তাপ উৎপাদী, একটা হলো তাপ হারি। যদি ডেইলিস এর মান, যে বিক্রিয়ার তাপের মান যদি মাইনাস হয়, তাহলে এটা হলো তাপ উৎপাদী। আর যদি প্লাস হয়, তাহলে তাপ হারিয়ে, ওই জিনিসটা এখানে নাই। যাই হোক, এগুলো একটু দেখবে, এগুলো তেমন কিছু না। জারণ মানে কি? জারণ মানে সারণ, মানে কি ইলেকট্রন সারণ। জারণ মানে কি? এটুকু মনে রাখবো, জারণ মানে সারণ, মানে ইলেকট্রন ত্যাগ। এই যে দেখো, এই সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে। এই যে একটা ইলেকট্রন ত্যাগ মানে কি? মাইনাস ইলেকট্রন। এই মাইনাস ইলেকট্রনটা এই সাইডে সমান আমরা জানি যে সমান সমান যে এক সাইড থেকে আরেক সাইডে কোনো জিনিস গেলে তাদের সাইনের পরিবর্তন হয়ে যায়। তাহলে এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, মানে মাইনাস ইলেকট্রন। একটা ইলেকট্রন দিয়ে আমাদের লিখলাম যে সোডিয়াম। আচ্ছা, একটু ইয়া নিয়ে নিই। ধরো লিখলাম যে সোডিয়াম মাইনাস ইলেকট্রন। আমরা জানি একটা ইলেকট্রন ত্যাগ করলে কি হয়? সে ধনাত্মক আয়নে পরিণত হয়। প্লাস কয়টা হবে? যে কয়টা ইলেকট্রন দান করছে, ওই কয়টা প্লাস চাই। তো বিক্রিয়ার লেখার একটা ধরন আছে, তো আমরা সাধারণত কি করি, ইলেকট্রনটাকে আয়নের পাশে লিখি। ইলেকট্রন এখানে কি আছে? মাইনাস ইলেকট্রন। তাহলে আমরা এটা সমান সমানের ওই সাইডে গেলে কি হবে? সমান সমানের এক সাইড থেকে আরেক সাইডে গেলে সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে ইলেকট্রনটা ওই সাইডে গেলে, যেহেতু মাইনাস আছে, হয়ে যাবে কি প্লাস ইলেকট্রন। এই যে এই তো এই যে এখানে, এখানে সাইনটা ভুল আছে, এই সাইনটা ভুল আছে। এখানে হবে কি, মাইনাস, এই সাইডে হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস। তো মানে যখন একটা কোন একটা পরমাণু ইলেকট্রন দান করে, দান করলে প্লাস আয়ন হয়। তো দান মানে কি মাইনাস, এই মাইনাস টু সাইডে চলে গেলে হয়ে যাবে প্লাস। জারণ, তো এখানে মনে রাখতে হবে, জারণ মানে ইলেকট্রন সারণ। আর এই যে যে ইলেকট্রন ছাড়ে তাকে বলা হয় বিজারক।
এখানে কিন্তু নামটা উল্টা হওয়ার, জারক হলে ভালো হইতো, এই সোডিয়াম জারক হলে ভালো হইতো, কিন্তু সোডিয়াম হচ্ছে বিজারক, মানে যে জারণ ঘটায় সে হচ্ছে কি বিজারক। আর বিজারণ মানে কি উল্টাটা, এই একজন ইলেকট্রন ছাড়ছে আরেকজন তো গ্রহণ করবে, তার মানে যে গ্রহণ করবে সে হচ্ছে কি তোমার, এর উল্টা দিচ্ছে জিনিসটা, মানে যে ইলেকট্রন গ্রহণ করবে সে হচ্ছে তোমার ওই ওই বিক্রিয়াটা হচ্ছে বিজারণ, আর সে হচ্ছে জারক, উল্টা। বিজারণ যেখানে ঘটবে ওটা হচ্ছে জারক, আর জারণ যে ঘটাবে সে হচ্ছে বিজারক, এটা মনে রাখতে হবে। তার মানে জারণ মানে ইলেকট্রন ছাড়ন, আর বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ। তাহলে কোনটা জারক বিজারক, যেমন সকল ধাতু, হাইড্রোজেন কার্বন এরা সাধারণত ইলেকট্রন দেয়, এই জন্য এরা বিজারক। আবার এই যে জারক মানে করা, যারা ইলেকট্রন গ্রহণ করে, যেমন কি মাইনাস, যাদের ওই যে আয়নের জায়গায় কি কোন সাইন আছে, মাইনাস সাইন আছে, যেমন অক্সিজেন ফ্লোরিন ক্লোরিন, এই জিনিসগুলো একটু দেখবা। জারণ বিজারণের যুগপৎ মানে কি একসাথে ঘটে আর কি। একসাথে একজন ইলেকট্রন দিবে আরেকজন ইলেকট্রন নিবে, তাহলে ওই বিক্রিয়াগুলোকে যুগপৎ বলা হয় আর কি। জারণ সংখ্যা, তার মানে জারণ সংখ্যা বলতে বোঝায় যে ইলেকট্রন তো একদম দিল বা ইলেকট্রন একদম গ্রহণ করলো, এই যে নাম্বারটা সংখ্যাটা, এটাই হলো জারণ সংখ্যা। যেমন এই যে একদম সোডিয়াম, এখানে আমরা লিখলাম একটা ইলেকট্রন দিল, বা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, এই যে ক্লোরিন কি করছে, একটা ইলেকট্রন গ্রহণ করে মাইনাস আয়ন হয়েছে, তো ক্লোরিন একটা ইলেকট্রন দিয়া মাইনাস হয়েছে। তো এই যে মাথার উপরে প্লাস মাইনাস সাইন, বা এখানে হলো কি প্লাস সাইন, যেখানে সোডিয়ামের উপর প্লাস সাইন, প্লাস মাইনাস সাইন, যে সাইনটা, এই সাইনটা কিসের উপর ভিত্তি করে, এটা তো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের উপর ভিত্তি করে। এর মাথায় একটা প্লাস সাইন কেন হয়েছে, একটা ইলেকট্রন দিছে, এর মাথায় একটা মাইনাস সাইন কেন হয়েছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাই না? তাহলে এই যে জারণ সংখ্যা মানে বোঝায় যে এই যে ধনাত্মক ও ঋণাত্মক আয়নের চার্জের সংখ্যাটাই হচ্ছে কি জারণ সংখ্যা। তার মানে এখানে জারণ সংখ্যা কত, এক। আর জারণ মান যদি বলি, তাহলে জারণ মানের জায়গায় প্লাস মাইনাস দিতে হবে। তাহলে এখানে এটা যদি সোডিয়াম, সোডিয়ামের সময় প্লাস দিব, যে প্লাস ওয়ান জারণ মান। ক্লোরাইডের জারণ মান কত, মাইনাস ওয়ান। আর যদি জারণ সংখ্যা বলি, তাহলে সংখ্যার সময় আর ইয়া বলা লাগে না, কি বলে এই, এটাকে কি বলে, ধনাত্মক ঋণাত্মক বলা লাগে। এরপর দেখো, আরেকটা জিনিস মনে রাখবা, যেহেতু নিরপেক্ষ পরমাণু, জারণ মান কত, শূন্য। নিরপেক্ষ যদি থাকে ওই অবস্থায় তার জারণ মান শূন্য। সোডিয়াম, সোডিয়ামে কি থাকে, এই যে কেন সোডিয়ামের উপরে এখানে কিছু আছে প্লাস মাইনাস নাই, তার মানে নিরপেক্ষ অবস্থায় জারণ মান শূন্য, এই জিনিসগুলো মনে রাখবা। পলিমার, পলিমার মানে কি, ধরো দুই বা ততোধিক অণুকে একত্রে করা। পলিমার মানে হচ্ছে কি, এটুকু মনে রাখো, পলিমার কর মানে দুই বা ততোধিক এই যে অণু একত্রে সংযোজিত হয়ে, একত্রিত হয়ে যদি বৃহত্তর একটা অণু গঠন করে, ওইটাই হলো পলিমার কর, শেষ সংক্ষেপে। এখানে just মনে রাখার বিষয় হচ্ছে যে পলিথিন যে আমরা উৎপন্ন করে, পলিথিন কি দিয়ে তৈরি করে, এই যে ইথিন, অনেকগুলা ইথিন, অনেকগুলা ইথিন মিলে একত্রিত হয়ে কি তৈরি করে, পলিথিন তৈরি করে। তো এই যে অনেকগুলা ইথিন, এদেরকে বলে মনোমার, কারণ ইথিন এক একটা কি মনোমার, মানে সিঙ্গেল যেগুলো এগুলোকে মনোমার, অনেকগুলা মনোমার মিলে কি হবে তোমার, পলিমার হবে। মানে এই যে অনেকগুলা ইথিন মিলে পলিথিন হবে, এই বিক্রিয়া গুলোকে বলা হয় কি, পলিমারকরণ বিক্রিয়া। এখানে একটু আছে, এই দৃশ্য দেখলাম। আবার বলো যে এই যে পিভিসি, এই যে পাইপ তৈরি করে, প্লাস্টিকের পাইপ তৈরি করে না পিভিসি দিয়ে, ওই পিভিসি কি দিয়ে তৈরি হয়, যে ভিনাইল ক্লোরাইড, এগুলো একটু মনে রাখার বিষয়। তার মানে পলিমারকরণ বিক্রিয়া কি হয়, আমরা জানি যে সাধারণত রাসায়নিক বিক্রিয়া গুলো হয় সেখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটে, কিন্তু পলিমারকরণ বিক্রিয়ায় কোনো ইলেকট্রনের আদান প্রদান ঘটে না। কি ঘটে, অনেকগুলা ছোট অণু মিলে একত্রিত হয়ে বড় অণু গঠন করে, এখানে ইলেকট্রন আদান প্রদান ঘটে না। প্লাস্টিক উৎপাদন ওই কি 80 কোষ থেকে পার্টস, কত সালে, 1845 সালে, এটা মনে রাখার বিষয়ে একটু মনে রাখতে পারো চাইলে, কত বেশি গুরুত্বপূর্ণ না। তারপর হচ্ছে প্লাস্টিকের প্রধান, এটা আমরা বলছি যে প্লাস্টিকের সাধারণত কি দিয়ে তৈরি, পিভিসি, কি দিয়ে তৈরি সেটা আমরা বলছি। এই যে এই পিভিসি সাধারণত কি অনেক উচ্চ তাপমাত্রায় তৈরি করা হয়। পলিভিনাইল ক্লোরাইড মিলে যে অনেকগুলা মিলে যে তোমার এই যে পিভিসিটা তৈরি করে, হ্যাঁ, অনেকগুলা মিলে যে তোমার এই কি বলে পিভিসিটা তৈরি হয়, তো এটা হলো সাধারণত উচ্চ তাপমাত্রায়। যদি তাপমাত্রা যদি 700, দেখো 700 মানে অনেক, যদি 700 নিচে হয়, তখন এই হাইড্রোজেন সায়ানাইড এবং কি ডাইঅক্সিন গ্যাস, এটা হলো বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়। যদি তাপমাত্রা খুব 700 নিচে হয়, 700 উপর হইলে পলিমিনাল ক্লোরাইড তৈরি হবে, 700 নিচে হইলে বিষাক্ত গ্যাস তৈরি হবে। কি গ্যাস, এই গ্যাসের নামটা মনে রাখবো, হাইড্রোজেন সায়ানাইড, আর হলো HCN আর কি, আর হলো
ডাইঅক্সিন গ্যাস তৈরি হয়, যা বিষাক্ত। কি করে? এই যে জন্মগত ত্রুটি, ক্যান্সার, চর্মরোগ সহ নানাবিধ রোগ সৃষ্টি করে। এই জিনিসগুলো মনে রাখবা। রাবারও এক ধরনের হাইড্রোকার্বন, যেমন রাবার। রাবার আমরা প্রাকৃতিক রাবারও হইতে পারে, কৃত্রিম রাবারও হইতে পারে, এগুলো একটু দেখবা, এগুলো আমার তেমন বলার কিছু নাই। তড়িৎ কোষ, তড়িৎ কোষ এটা আমরা ব্যবহার করি, ঠিক না? তড়িৎ কোষ যে যন্ত্রের সাহায্যে, তড়িৎ কোষের কাজটা কি দেখো, যে যন্ত্রের সাহায্যে আমরা রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়, রাসায়নিক শক্তি থেকে আমরা কি পাবো? বিদ্যুৎ শক্তি। সেটা হচ্ছে কি তোমার তড়িৎ কোষ। তাহলে এই তড়িৎ কোষ সর্বপ্রথম আবিষ্কার করছে আলেকজান্ডার ভোল্টা, কত সালে? 1800 সালে। এবং এই তড়িৎ কোষে অ্যানোডে কি করে? জারণ, মানে অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে। আর ক্যাথোডে কি করে? বিজারণ ঘটে। বিজারণ মানে কি? ইলেকট্রন ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ হয়, হ্যাঁ, ইলেকট্রন জমা হয়। এটা মনে রাখবা। তাহলে তড়িৎ কোষে কি হয়? রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। এই যে তড়িৎ কোষগুলো দুই রকম, একটা তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ রাসায়নিক কোষ মানে হলো যেটা একটু আগে বললাম, যে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করে যে কোষ, সেটাই তড়িৎ রাসায়নিক কোষ। এবং এটা আরেকটা নাম আছে ভোল্টার কোষও বলা হয়। আর আর এই তড়িৎ কোষের আরেকটা আছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ হলো কি? এই যে কোনো, ধরো, এমন কোন পদার্থ যেটা দ্রবীভূত হবে, এইরকম পদার্থের মধ্যে যদি আমি বিদ্যুৎ চালনা করি, চালনা করলে ওই পদার্থগুলো কি বিশ্লিষ্ট হবে, বিয়োজন হবে, ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে ভিন্ন ভিন্ন রাসায়নিক ধর্ম বিশিষ্ট পদার্থে কি পরিণত হবে। এটা তো বিশ্লেষণ। মানে জাস্ট কি হলো, ধরো একটা কোন একটা দ্রাবক, কোন একটা উপাদান, মানে অনেকগুলো মিলে একটা দ্রাবক গঠিত হয়েছে, যাকে বললাম। এটার মধ্যে যদি আমি তড়িৎ প্রবাহ চালনা করি, তাহলে কি করবে? ওই দ্রাবকটা যে যে জিনিসগুলো নিয়ে তৈরি, ওগুলাতে বিশ্লিষ্ট হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো এই ধরনের বিক্রিয়া গুলাকে যে এই ধরনের বিক্রিয়া যেখানে ঘটে, ওটাকে বলে তড়িৎ বিশ্লেষ্য কোষ। একটু দেখবা। এই যে মাঝে মধ্যে এটা আসে, শুষ্ক কোষের আরেকটা নাম কি? শুষ্ক কোষের নাম এই যে এখানেও আছে, যে ব্যাটারি নামও পরিচিত। আরেকটা নাম হলো কি, এই যে প্রাইমারি কোষ বা প্রাথমিক কোষ বা ড্রাই সেল। ড্রাই সেলে তোমার ইলেকট্রন হিসেবে কি কাজ করে? কার্বন দণ্ড আর দস্তার কোটা। আর শুষ্ক কোষে এই কার্বন দণ্ডটা কি করে? ইলেকট্রন দান করে। আমরা ওই যে দেখলাম না, ওই যে জারণ বিজারণ, জারণের সেখানে আমরা দেখলাম না, যারা জারণ মানে ইলেকট্রন দান করে, ওদেরকে কি বলা হয়? বিক্রিয়াটা জারণ, ওদেরকে বিজারক বলা হয়। সেখানে আমরা দেখলাম কি, কারা? ধাতু, কার্বন, হাইড্রোজেন, মানে যারা ইলেকট্রন দান করে, ধনাত্মক আয়নে পরিণত হয়। ওই কার্বন তো ইলেকট্রন দান করে, তাহলে কার্বন কি করবে? তাহলে শুষ্ক কোষে কার্বন দণ্ড কি করে? ইলেকট্রন দান করে। এই কার্বন দণ্ডের চারপাশে কি কি থাকে? ম্যাঙ্গানিজ আর হলো কার্বনের গুঁড়া থাকে। আবার এর চারপাশে অ্যামোনিয়াম ক্লোরাইড থাকে, ক্লোরাইডের একটা পেস্টের আবরণ, পেস্ট থাকে আর কি, মানে কাই কাইয়ের মতো। আর এই যে এখানে এই শুষ্ক কোষে বা ব্যাটারিতে উত্তেজক হিসেবে কোনটা ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড। এবং শোধন নিবারক হিসেবে ম্যাঙ্গানিজ অক্সাইড। আর এটা বাজার ব্যাটারি নামে পরিচিত। তারপরে এই জিনিসটা জানবা যে ব্যাটারিতে কি কি থাকে, তরল হিসাবে এবং উত্তেজক হিসেবে কি কি থাকে, তরল পেস্ট হিসেবে কি থাকে, শোধন নিবারক হিসেবে কোনটা থাকে, এই জিনিসগুলো একটু জানতে হবে। কার্বন হিসাবে কার্বন দণ্ড, যে কার্বনটা কি হিসাবে কাজ করে? ইলেকট্রন, ইলেকট্রন দান করে। এই জিনিসগুলো একটু জানতে হবে। শুষ্ক কোষ, শুষ্ক কোষ, এটা শুষ্ক কোষ একমুখী, এই যে ডিসি প্রবাহ, তড়িৎ প্রবাহ উৎপন্ন করে। আমরা তো জানি ব্যাটারিতে কি তড়িৎ প্রবাহ কি দুই দিকে উভমুখী হয়? হয় না, এটা হলো একমুখী। এবং শুষ্ক কোষে সাধারণত ভোল্টেজ কত থাকে? ভোল্ট 1.5 ভোল্ট। ল্যাকমেন্স সর্বপ্রথম আবিষ্কার করছে এটাকে। এটা সর্বপ্রথম আবিষ্কার করছে কি? ল্যাকমেন্স। খুবই গুরুত্বপূর্ণ। স্টোরেজ ব্যাটারি, আমরা যে স্টোরেজ ব্যাটারি গুলো ইউজ করি, এটা কি এক বা একাধিক রাসায়নিক কোষ নিয়ে এই স্টোরেজ ব্যাটারিটা তৈরি করে। সে তো ইলেকট্রিসিটি, এগুলা কি স্টোর করার জন্য আর কি। তো সেখানে কি করে? ইলেকট্রোড হিসাবে দেখো, সীসার ইলেকট্রোডের সঙ্গে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি হিসাবে ব্যবহার করা হয়? সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এগুলো মনে রাখা, বোঝানোর কিছু নাই, একটু বারবার একটু কয়েকবার দেখে মনে রাখতে হবে। তো যাই হোক, আজকে এই ক্লাসটা এতটুকু। ধন্যবাদ সবাই।